নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মার্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা একটা ট্রেনিং সেন্টারে চলে এসেছি, প্লাস এখানে একটা গোটারির উপর একটা সেক্টর রয়েছে, আর সেখানে ছাগল পালন করা হচ্ছে এই প্রতিষ্ঠানের সহায়তায়। তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সারগাছি শ্রী রামকৃষ্ণ মিশনে। আমার পাশেই দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় সুকান্ত মণ্ডল বাবু, তিনি দীর্ঘদিন ধরে এখানে ট্রেনার হিসেবে নিযুক্ত আছেন। আর তার সঙ্গে আমরা কথা বলবো গোটারি সেক্টরে ওয়েস্ট বেঙ্গলে যে অধিকাংশই ফার্মাররা লসের সম্মুখীন হচ্ছে, কি ভুলের কারণে এই লসের সম্মুখীনগুলো হচ্ছেন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার ছাগলের ফার্মের কোনো একটা অচেনা বা অজানা রোগ লেগে ছাগলগুলো মারা যায়, প্রেগনেন্সি প্রবলেম আসে। আবার যারা নতুনভাবে ফার্ম শুরু করবেন তারা বুঝতে পারছেন না কোন জাতের ছাগল নিয়ে আপনি যদি ফার্ম শুরু করেন তাহলে বেশি পরিমাণ লাভবান হতে পারবেন, এবং সেগুলো কোথায় মার্কেটিং করবেন। অনেকেই তো শুধু প্রোডাকশনের ব্যাপারটা বলে, সেই প্রোডাকশনের ব্যাপারটাও বলবো, এবং সেগুলো কোথায় মার্কেটিং করবেন, এর বাণিজ্যিক কী সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আমরা কিন্তু আজকে সরাসরি একটা ট্রেনিং সেন্টারে রয়েছি। তা কথা না বাড়িয়ে তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আর লাস্টে একটা কথা বলি, এখান থেকে কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় একটা ট্রেনিং আয়োজন করা হয়। কোন সময় আয়োজন করা হয়, কারা কারা এই ট্রেনিংগুলো নিতে পারবেন, কোন সেক্টরের ফার্মাররা, তার উপরেও কথা হবে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। আমার নাম সুকান্ত মণ্ডল, আমি রামকৃষ্ণ মিশন সারগাছি ইয়ারডি ইউনিটের একজন স্টাফ। তো আমি এই ট্রেনিংটা দেখাশোনা করি এবং কিছু আমি ক্লাস নিই, প্র্যাকটিক্যাল কিছুটা থিওরি। তো উনি আমাকে আজকে ছাগল সম্বন্ধে কিছু জানতে চাইছেন, তো আপনি বলুন কি জানতে চাইছেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি বাণিজ্যিকভাবে ছাগল ফার্ম শুরু করে, মোটামুটি কোন স্টেপে বা কোন প্রসেসে সে শুরু করবে? জাত নির্বাচন থেকে শুরু করে ঘর তৈরি, খাবার ব্যবস্থাপনা, মেডিসিন ব্যবস্থাপনা, প্রেগনেন্সি প্রবলেম, তারপরে বাচ্চা মারা যাওয়া, অনেক ক্ষেত্রে বড় বড় ছাগলও মারা যাচ্ছে, এইসব ডিটেলসটা আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, প্রথমে আমি কথাই বলবো যে বাণিজ্যিকভাবে করতে গেলে আপনাকে আগে জানতে হবে যে ছাগল কিভাবে পালন করতে হয়। আমরা সাধারণত বাড়িতে যারা মায়েরা 5টা 10টা পালন করে, সেগুলো করতে 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 হয়ে যায়, চলে আসে, কিন্তু অসুখ বিসুখ হলে তখন আর সামাল দিতে পারেন না, তখন ডাক্তারবাবুকে ডাকতে হয় এবং অনেক খরচ হয়ে যায়। তো যারা পালন পাশাপাশি যদি ফার্ম করতে চান বড় আকারে, তাহলে আপনাদেরকে প্রথমেই নিতে হবে ভালো জায়গায় ভালোভাবে প্রশিক্ষণ। কিভাবে আমরা ভালো ব্রিড নেব, কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, কিভাবে আমরা ফিডটা খাওয়ালে লাভ হবে, কতটুকু খাবো, এইগুলো আপনাদেরকে জানতে হবে। তো আমরা দেখছি যে অনেক জায়গায় অনেকেই ছাগলের ফার্ম করছে, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করছেন শুধু ওই ঘর পারপাসেই। তো যদি আমরা অত ইনভেস্ট না করে যদি আমরা মনে করি যে লাভ করব বেশি, তাহলে হিউজ ইনভেস্ট না করে আগে প্রথম আমাকে অল্প সংখ্যক ছাগল পালন করতে হবে। বেশি না, আমি শুরু করব 20 থেকে 25টা। আমি রাতারাতি বড়লোক হতে চাইব না, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। প্রচুর পরিমাণে যদি আমি ছাগল নিয়ে এসে বড় একটা ফার্ম করে ফেলি, দেখা হলো একটা রোগ আসলো, আমি সেই রোগের ভ্যাকসিনটা নিইনি, সেই ভ্যাকসিনটা না করার জন্য ফার্মের প্রত্যেকটা ছাগল অসুস্থ হয়ে মারা গেল, তাহলে আপনার প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল। তার জন্য আপনি 6 মাস আগে পালন করুন 20টা 25টা ছাগল। কী অসুবিধে হচ্ছে, কি দিতে হবে আগে জানুন, হাতে কলমে শিখে অভিজ্ঞতা অর্জন করে তারপরে বড় আকারের করবেন। তো ছাগলের ব্রিড, কোন ব্রিড আপনি পালন করবেন বা ফার্মে বাণিজ্যিকভাবে পালন করবেন, সেটা হলো ব্ল্যাক বেঙ্গল গোট। এটা অল্প দিনেই মাংসের জন্য তৈরি হয়ে যায়, 1 বছরেই আপনার 20 থেকে 22 কেজি হয়ে যায়, যদি ঠিকঠাক আপনি কৃমির ওষুধ বা অন্যান্য যেগুলো লিভার টনিক, বা আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে, ফিড ঠিক থাকে, সব যদি ঠিক থাকে, তাহলে আপনি 1 বছরেই প্রফিট পেয়ে যাবেন। এবার অন্য প্রজাতির ছাগল যেমন এখন
যমুনাপাড়ি, সিরোহি, বিটেল এইগুলোর দিকে মানুষ ঝুঁকেছে। এইগুলো অ্যাকচুয়ালি খরচ সাপেক্ষ, এদের পালন করতে হয় দীর্ঘদিন, তারপরে আপনি বেনিফিট পাবেন এবং এদের খাওয়ার খরচ খুবই বেশি এবং এদের অসুখ বিসুখ বেশি হয়। এইগুলোর বাচ্চা দেওয়ার ক্ষমতা কম, বছরে এরা একবার মাত্র বাচ্চা দেয়, কিন্তু আমার বাংলার কালো ছাগল 2 বছরে 3 বার বাচ্চা দেয়, দুটো তো দেয়, 3টে 4টে 5টা পর্যন্তও আমার বাংলার কালো ছাগল বাচ্চা দিতে পারে এবং এরা সব রকম আবহাওয়াতেই খাপ খাওয়াতে পারে। এদের রোগ কম, খাওয়া খরচ কম, তবে ছাগলের একটু খাওয়াটা বেশি, যে যতই দাও ততই খাই করে। এর জন্যই বলবো যে ছাগল পালন করতে গেলে বাণিজ্যিকই হোক আর যাই হোক, ছাগলকে পেট ভরানো যে খাবারটা সেটা যদি আমি ফ্রিতে বাইরে অন্যান্য জায়গায় চড়িয়ে, বাগানে রাস্তার ধারে যদি চড়িয়ে পেট ভরিয়ে নিয়ে আসতে পারি এবং যে পুষ্টিকর দানা জাতীয় যে খাবার, সেই খাবারটা আপনি 70 গ্রাম, কারো 100 গ্রাম, কারো 50 গ্রাম এই মাপে মাপে প্রত্যেক দিন যদি খাওয়াতেন, বা খাওয়া খরচটা যদি আমরা মেডিসিন এবং খাওয়া খরচটা একসাথে যদি আমরা 10 টাকা 12 টাকা ম্যাক্সিমাম 15 টাকার মধ্যে রাখতে পারি, তবেই আমরা লাভের মুখ দেখতে পাবো। যদি একটা ছাগল আমার প্রত্যেক দিন 30-40 টাকা খরচ হয়ে যায়, তাহলে মাসে দেখুন কত টাকা খরচ হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমি সারা বছরে হিসাব করি, তাহলে দেখা গেল যে ছাগলটা বিক্রি করে যে আয় হবে তার থেকে আমার খরচ দ্বিগুণ হয়ে গেছে। এর জন্যই আপনাকে বাণিজ্যিকভাবে পালন করতে গেলে অবশ্যই আগে খুঁজতে হবে চরানোর জায়গা, কোথায় চরানো যাবে সেই জায়গায় ফার্ম করতে হবে। এবং একটা জিনিস আমি সবাইকে বলবো, যারা বাণিজ্যিকভাবে ফার্ম করতে যায়, একটা কম্পোজিট ফার্ম করতে পারলে খুবই ভালো হয়। একে প্রতি নির্ভরশীল হয়ে যায়। যেমন আমি যদি একটা গোশালা করি, তার পাশাপাশি গোটারি করি, তার পাশাপাশি যদি আমি পোলট্রি করি, তার পাশাপাশি যদি আমি ডাকারি করি, এইগুলো এবং এগ্রিকালচারটা যদি ওর সঙ্গে জুড়ে দিই, তাহলে কী হবে, যে আমার গোবরটা স্লারি হচ্ছে, আমার জৈব পদ্ধতিতে আমি চাষ করতে পারবো, অর্গানিক। এবং যে পায়খানাটা, হাঁস মুরগির যে পায়খানাটা হয়, সেই পায়খানাটা যদি আমরা একটা পুকুর করতে পারি, সেই পুকুরে যদি পায়খানাটা দিতে পারি, তাহলে মাছের খাবার হয়ে গেল। এখন যেমন সবাই রাসায়নিক খাবার দিচ্ছে, কারণ মাছের খাবার হয়তো পাচ্ছে না, তাই রাসায়নিক সার ব্যবহার করছে, তার জন্য আজকে মাছের স্বাদও কম। কিন্তু যদি আমরা একটা ইন্টিগ্রেটেড ফার্ম যদি এইভাবে করতে পারি, তাহলে লাভটা বেশি হবে এবং আপনাকে সারা বছর আয় দিবে। আপনি ছাগল একটা পালন করবেন, 1 বছর পর আপনি তার বেনিফিট পাবেন। কিন্তু তার আগে যদি আমার একটা মুরগি থাকে, সে হয়তো ডিম দিচ্ছে, সেটা বিক্রি করে আপনি পয়সাটা পাবেন। এইভাবে যদি কন্টিনিউয়াস যদি আপনার একটার পর একটা যদি টাকা আসতে থাকে, তবে আপনি চলতে পারবেন। গরু আছে, দুধ বিক্রি করতে পারলেন, এরকম করে আপনাকে একটা কম্পোজিট ফার্ম করতে হবে, তাহলে আপনি আয়ের মুখটা দেখতে পাবেন এবং লাভবান বেশি হবেন। স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে, যে ক্রস ব্রিডের যেগুলো ছাগল রয়েছে, ওদের একটা প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি প্রবলেম হচ্ছে। একবার হয়তো প্রথমবার বাচ্চা ঠিকঠাক দিচ্ছে, দ্বিতীয়বার হয়তো হিটে আসতে দেরি করছে, বা অনেকে হিটে আসছে না, কি কারণ? একদম অ্যাকচুয়ালি আমাদের এই আমার মুর্শিদাবাদের কথা যদি বলে, দেখতে পাবেন যে সব জায়গায় এখন কান বড় বড় যে ছাগলগুলো এসছে, অনুন্নত প্রজাতি, এরাই অ্যাকচুয়ালি বছরে একবার বাচ্চা দেয়। কিন্তু আমার বাংলার যে ছাগি, তারা 2 বছরে 3 বার বাচ্চা দেয়। তো এরা বছরে 2 বার দেয়, কিন্তু আমরা বিজ্ঞান ভিত্তিক যদি কথা বলি, তাহলে 2 বছরে 3 বার বাচ্চা নিতে হবে, তার নানান রকম কারণ আছে। তো এই যে বিভিন্ন রকম অনুন্নত প্রজাতির সঙ্গে বাংলার কালো ছাগলের যে ক্রস করানো হচ্ছে, তাতে কি হচ্ছে, হিটে আসে না সঠিক সময়। এখনও আমাদের এই বাংলার ছাগি রক্ত আছে বলে এখনও হচ্ছে, কিন্তু এক সময় দেখা যাবে যে বন্ধা হয়ে যাবে। কেন, আমরা উন্নত প্রজাতিটাকে কী করছি, অনুন্নত প্রজাতির সঙ্গে ক্রস করাচ্ছি এবং বিভিন্ন একটা খিচুড়ি ব্রিড তৈরি হচ্ছে। কখনও সিরোহির পাঁঠা দিয়ে পালন হচ্ছে, কখনও যমুনাপাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, কখনও বাংলার ছাগল পাঁঠার সঙ্গে দেওয়া হচ্ছে। এই জন্যই হিটে আসতে সমস্যা হচ্ছে এবং পুষ্টিরও কিছুটা অভাব হচ্ছে, যে পুষ্টির দিকটাও দেখা হয় না। এর জন্যই বলবো যে বাংলার ছাগলকে বাংলার পাঁঠা দিয়েই পাল ধরাতে, তাহলে সঠিক সময় হিটে আসবে এবং পুষ্টিকর কিছু খাবারও নিয়মিত নিয়ম মাফিক খাওয়াতে হবে, তাহলে সঠিক সময় হিটে আসবে। আচ্ছা, আর হচ্ছে খাবারের ব্যবস্থাটা, ব্ল্যাক বেঙ্গল আর যারা কোর্স করছে, বা অন্যান্য যেমন রাজস্থান, গুজরাট থেকে যেসব ব্রিডগুলো আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আবহাওয়াটা আসলে কি সেটা শ্যুট করবে কি করবে না? ঠিক আমাদের এখানে যে আবহাওয়া, তাতে ওদের একটু অসুবিধা তো অবশ্যই হয়। দেখবেন এখানে এসে ওদের রোগটা খুব বেশি হয়। তো এই রোগটা হওয়ার জন্য কি হয়, চাষি মার খেয়ে যায়। যে
ওদের রোগ প্রতিরোধক ক্ষমতা একটু কম, আমাদের এই আবহাওয়াতে ওরা মানিয়ে নিতে পারে না, যার জন্য চাষি তার ছাগলটাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। তো কিন্তু আমার বাংলার কালো ছাগল প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ হলেও ওরা নিজেকে মানিয়ে বা প্রতিরোধ করে নিজেকে সুস্থ করে তোলে। আর আমাদের বাংলায় যারা চাষিরা রয়েছেন, ব্ল্যাক বেঙ্গল পালন করছেন বা অন্যান্য ব্রিড পালন করছেন, তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আপনি যদি ছাগলকে বাইরে কোনো মাঠে গ্রেজিং করান, তাহলে দেখা যাচ্ছে সেই ছাগল বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এই ধরনের একটা ধারণা আছে, তা এটা কি সঠিক নাকি ভুল ধারণা? ঠিক, অ্যাকচুয়ালি অন্যান্য যদি অসুস্থ ছাগল সেখানে চড়ে, তো সেই সব ছাগলের সঙ্গে যদি মিশে তো অবশ্যই অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার জন্যে একটা চাষি তার ছাগলটা সেই জায়গাতে যে অন্য কোনো ছাগল যাতে না যায়, অসুস্থ ছাগলের সংস্পর্শে যাতে না আসে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন গ্রেজিং করা। একদম একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই ডিওয়ার্মিংয়ের ব্যাপারটা, মানে আমরা ক্রিমের কথা বলতে পারি, কারণ যখনই গ্রেজিং করায় তাদের ক্রিমের সংখ্যাটা বেশি হয় একদম। কি কারণে এগুলো, কি কারণ দেখছেন? দেখুন, ওখানে যেখানে একই জায়গায় বারে বারে যাচ্ছে, যে ওই কৃমিগুলো ওখানে আছে, ওইগুলো আবার খাবারের মাধ্যমে তার পেটে ঢুকছে, বা কোনো জলাশয় জায়গায় হয়তো চড়াতে নিয়ে যাচ্ছে, জলাশয়ের মাধ্যমে কিন্তু কৃমিটা ছড়ায় বেশি। তার জন্য কী করতে হবে, ভালো ভালো কৃমির ওষুধ এবং সঠিক সময়ে কৃমির ওষুধটা খাওয়াতে হবে। কৃমির ওষুধ যদি না খাওয়ানো হয় বা যদি কৃমি না মারা হয়, তাহলে কী হবে, গ্রোথ হবে না। সেই ছাগলের পুষ্টিগত খাবারটা তো কৃমিতেই খেয়ে নেবে। এই জন্য ডিওয়ার্মিংটা সঠিক সময়ে অবশ্যই করতে হবে এবং ভালো। কখন করা দরকার? অ্যাকচুয়ালি বাচ্চাদের যদি 21 দিনের বাচ্চা হয়, প্রথম পাইপারজিন গ্রুপের খেতে পারে এবং 6 মাস পর্যন্ত এইভাবে খাবে। তারপরে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা, কোন কোন ধরনের কৃমি হতে পারে এবং তাদের ক্ষেত্রে কি? ছাগলের ওই একটা যেটা ছাগলের যেটা পাটা কৃমি হয়, যেটা বলে ফিতে কৃমি, সেই কৃমিটাই সব থেকে বেশি হয়। তো এই ক্ষেত্রে আপনার ফেনবেন্ডাজল, তারপরে অ্যালবেন্ডাজল এগুলো দেওয়া যেতে পারে, বা অক্সিক্লোজোনাইড গ্রুপের যদি কিছু দেওয়া হয় তাহলে খুব ভালো কাজ করে। লিভার ফ্লু হয় সেক্ষেত্রে ভালো কাজ করে। আচ্ছা স্যার, আমি আর একটা কথা বলবো, যারা বাণিজ্যিক ফার্ম করেছে, যে খাসি ছাগলগুলো হয় ওগুলো তো ওরা সেল করে দেয় তারা, ফার্মাররা, তাহলে ওই খাসিকে মোটা তাজাকরণের জন্য কি করণীয় রয়েছে? দেখুন, এটা একটা মানুষের ধারণা আছে যে এমন হয়তো ইঞ্জেকশন মারা হলো, খুব দ্রুত 1 মাসের মধ্যে হয়তো তার 10 কেজি ওয়েট বেড়ে গেল না, এরকম কোনো কথা নয়। আমরা ছাগলটাকে পালন করব যেহেতু মাংস পারপাস, তার যত্নটাও আমরা সেইভাবেই নেব। প্রথম কৃমির ওষুধটা ঠিকঠাক পড়ছে কিনা এবং ভিটামিন জাতীয় ওষুধ তাকে খাওয়াতে হবে। ফলে ইঞ্জেকশন ফর্ম আছে, ইঞ্জেকশন দিতে পারেন এইগুলো, এবং তার ভিটামিন দানা জাতীয় খাবারটা যাতে ঠিকঠাক পরিমাণে পায় সেই দিকটা নজর রাখতে হবে। সবুজ ঘাসের পাশাপাশি এটাকে অবশ্যই রাখতে হবে। এবং এইরকম ইঞ্জেকশন আপাতত আমাদের জানা নাই, অনেক অসাধু ব্যবসায়িক হয়তো দেয় আছে, কিন্তু আমরা এই চাষিকে এটা কখনোই সুপারিশ করব না, এটা দিতে হ্যাঁ, বা ওষুধ এটা আমরা কখনোই বলবো না। তো এরপর আমরা আরেকটা প্রশ্ন আসবো, যে ছাগলের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, সেগুলো কখন কখন করা উচিত? দেখুন, পিপিআর রোগটাই ছাগলের সব থেকে মারাত্মক রোগ। এই পিপিআর রোগের ভ্যাকসিনটা আপনাকে করাতে হবে। 3-4 মাস বয়স থেকে করা যায়, প্রেগনেন্সি অবস্থাতেও করা যায়, কিন্তু আমরা চাষিদেরকে বলি যে করলে কিছু হয় না, হয়তো করতে গিয়ে অন্য কারণে ভয় পেয়ে বা আঘাত লেগে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেল, তখন চাষিরা বলবে যে ভ্যাকসিন করার পরেই বাচ্চাটা নষ্ট হয়ে গেল। এটা বছরে একবার করলেই যথেষ্ট। এই রোগেই ছাগলের সবথেকে মর্টালিটি বেশি, এবং একটা পাড়ায় হলে গোটা গ্রামের হয়ে যায়, গোটা গ্রামের হলে পাশের গ্রাম, এইভাবে গোটা এলাকায় ছড়িয়ে যায় এই রোগটা। স্যার, পিপিআর রোগের কি কি বৈশিষ্ট্য রয়েছে যেটা দেখলে বুঝতে পারবো যে এখন ছাগল পিপিআর আক্রান্ত হয়েছে? আচ্ছা, প্রথমে লক্ষ্য করা যাবে ছাগলের শরীরের তাপমাত্রা 106 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। তারপরে দেখা যাবে তার চোখটা রক্তবর্ণ হয়ে যায়। তারপরে তার নাক দিয়ে সর্দি বেরোবে এবং আস্তে আস্তে সর্দিটা গাঢ় হতে থাকে, এবং নাকে মুখে উপর একটা ঘা দেখা যায়, এবং তার শরীরটা মনে হবে যেন কুয়াশায় যেমন ভিজে এসে ভেজা ভেজা ভাব দেখা যাবে, এবং তৈলযুক্ত সবুজ পায়খানা, দুর্গন্ধযুক্ত পায়খানা দেখা যায়।
এইভাবে পাতলা পায়খানা করতে করতে সপ্তাহখানেকের মধ্যে ছাগলটা দুর্বল হয়ে পড়ে এবং আস্তে 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 তাপমাত্রা কমে যায়, কমে যাওয়ার পর ছাগলটা মারা যায়। যদি সঠিক সময় চিকিৎসা করা হয় হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু মৃত্যু হারই সবথেকে বেশি। এই রোগের হাত থেকে বাঁচতে গেলে সঠিক সময় ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, পিপিআর এর ভ্যাকসিনটা যে রোগ আক্রান্ত হওয়ার পর করা যেতে পারে না আগেই করতে হবে? না, অবশ্যই ভ্যাকসিন যে কোনো রোগের আগেই করতে হয়, রোগ হওয়ার পর ভ্যাকসিন করা যায় না। তো যখন যে সময় যে বয়সে করতে বলা হবে সঠিক সময় সেভাবেই করতে হবে। অনেকে চাষিরা মনে করেন যে এই রোগটা হচ্ছে এই সময় ভ্যাকসিন করলে ভালো হবে, না, সেই সময় ভ্যাকসিন করার নিয়ম নাই, আগে থেকেই করতে হবে। আক্রান্ত হওয়ার পর কি করতে হবে? আক্রান্ত সিমটম দেখে সেইভাবে চিকিৎসা করতে হবে, যদি বেঁচে যায় যাবে, না হলে মারা যাবে, কিছু করার নাই। একটা আক্রান্ত হলে আদার্স যদি আক্রান্ত না হয় সেইগুলো তো একদম সুস্থ প্রাণীকে প্রথমেই আলাদা করে দিতে হবে, অসুস্থকে আলাদা করে দিতে হবে এবং তার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা কথা আমরা জানবো স্যারের কাছ থেকে, সেটা হচ্ছে ইউরিয়া মোলাসেসের ব্যাপারটা জানবো। অনেকে আছে যে ছাগল বা গরুর মোটা তাজাকরণের জন্য ইউরিয়া মোলাসেস খাইয়ে থাকে, এক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে এটা খাওয়ানো সঠিক? সঠিক এবং অবশ্যই সঠিক, এতে ভালো উপকারও পাওয়া যায়, অনেক চাষিরাই করে থাকেন, এটা অবশ্যই আপনারা খাওয়াতে পারেন, কিন্তু খুব সাবধানে করতে হবে। ইউরিয়া বেশি হয়ে গেলে বিষক্রিয়া হবে, তার জন্য সঠিক পরিমাণ সেটাই দিবেন। আচ্ছা, ইউরিয়া মোলাসেস কি বাচ্চা ছাগল বা মা ছাগলের খাওয়ানো যেতে পারে না শুধু খাসি ছাগলে খাওয়াতে হবে? খাসি বড়রাও খেতে পারে, তবে প্রেগনেন্সিতে না দেওয়া হলে, যদি বাই চান্স বিষক্রিয়া হয়ে যায় তখন সঠিক বিএলডিও বা ভেটেরিনারি অফিসারের সঙ্গে পরামর্শ করে তারপরেই করবেন এবং তারপরেই খাওয়ানো উচিত। অর্থাৎ যারা চাষিরা এই ইউরিয়া মোলাসেস বানাতে পারেন না তাদের দরকার নেই রিস্ক নেওয়া। একদম, যদি আপনি প্রপারভাবে জানেন বা আপনি ট্রেনিং প্রাপ্ত হন যে কীভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করতে হয়, সেটা যদি জানেন তাহলেই আমার মনে হয় অ্যাপ্লাই করাটা ভালো হবে, না হলে এটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি ট্রেনিং করবেন, ট্রেনিং থেকে সব কিছু শেখানো হবে, সেখান থেকে আপনারা সেই পদ্ধতিও অবলম্বন করতে পারেন। তো আমরা ট্রেনিংয়ের ব্যাপারটা আসবে এবার। তো স্যার, আমি জানি যে বা শুনেছি যে আপনাদের এখান থেকে অ্যানিমাল হাজবেন্ডারির উপর ট্রেনিং করানো হয়, সেটা গোটারি হতে পারে, আপনার ডেয়ারি হতে পারে, তারপরে আপনার গাড়ল ভেড়া হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। তো এই যারা ট্রেনিং নিতে চাচ্ছে তারা কোন প্রসেসে নেবে? আমাদের রামকৃষ্ণ মিশন সারগাছিতে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর অর্কপ্রভু সি আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওনার কাছে নাম লেখানোর ব্যবস্থা আছে, যারা ট্রেনিং নিতে ইচ্ছুক ওনারা ওখানে নাম লিখাবেন, তারপরে যখন ট্রেনিং হবে তখন ওনাদেরকে ফোন করে ডাকা হয়। কতদিনের ট্রেনিংটা করা হয়? 272 ঘন্টার হয়, আবার 5 দিনের হয়, 3 দিনের হয়, এইরকম করে আমাদের ট্রেনিংগুলো হয়, 1 মাসের হয়। এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট? হ্যাঁ, ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা লাগবে না, খাওয়া দাওয়া থাকা সব গভর্নমেন্টের, মানে থাকাও খাওয়াও সব। কখনো রেসিডেন্সিয়াল হয়, কখনো আবার বাড়ি থেকে যা আসা করেও হয়। আচ্ছা, তার ইচ্ছা, তার ইচ্ছে। আচ্ছা, এই সার্টিফিকেট ইস্যু করা হবে? অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হয়। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা এবার তো বলতে পারবেন না দাদা ট্রেনিং কোথায় করবো। অনেকেই আছে প্রাইভেট সেক্টরে ট্রেনিং করে, মানে টাকা দিয়ে কিন্তু ট্রেনিং করতে হয়, আর এখানে সম্পূর্ণ গভর্নমেন্টের একদম সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু ট্রেনিং করানো হয়। এবং এখানে আর এরা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছেন এবং এখানে কর্মরত অবস্থায় কিন্তু তারা ট্রেনিং করাচ্ছেন। অবশ্যই আমরা হাতে কলমে শিখিয়ে দিই, প্র্যাকটিক্যালি একদম শিখিয়ে দিই কীভাবে করতে হয়, সব কিছু শেখানো হয় এবং দীর্ঘ সময় ধরে কিন্তু শেখানো হচ্ছে। যারা নতুন ফার্ম করবে তাদের কি কতগুলো ছাগল এবং কোন বয়সী ছাগল নিয়ে শুরু করাটা ভালো? ছাগল আপনারা দুইভাবে করতে পারেন বাণিজ্যিকভাবে। অনেকে মা ছাগল কেনে, তারপরে তার বাচ্চা যেটা হয় সেটা বিক্রি করে অর্থ উপার্জন করেন। অনেকেই কী করেন, মেল ছাগল 6 মাস 7 মাসের কিনতে পাওয়া যায়, এই ছাগলগুলোকে কিনে নিয়ে এসে 1 বছর 1.5 বছর বয়স পর্যন্ত পালন করে বিক্রি করে দেয়। তো এটা একটা পদ্ধতি, এটাতেও লাভ ভালো। আবার ওটাও আপনার নিজের ফার্মের ভালো প্রজাতির ছাগল, সেগুলো আস্তে আস্তে সংখ্যা বাড়িয়ে নিজে যেটা
বিক্রি করবেন, কিনতে হচ্ছে না, নিজের ছাগল পালন করে আয় করলেন। এটা একটু দীর্ঘমেয়াদী আর ওটা আপনার দ্রুত, এটাই পার্থক্য। আচ্ছা আচ্ছা। আর কি অনুপাতে ছাগল রাখতে হবে? 20টি ছাগি পিছু একটা পাঁঠা রাখার প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে কি ক্রস ব্রিডের উপর ফার্ম করে তোলা ভালো, নাকি শুধু পিওর যে কোনো জাতি না, পিওরটা? পিওর একদম। আমরা অবশ্যই বলবো যে এটা পিওর, হয় ব্ল্যাক বেঙ্গল, নাহলে যমুনাপাড়ি খাসির বাচ্চা কিনে নিয়েছে বা অন্যান্য প্রজাতির ছাগলের বাচ্চা খাসি কিনে এনে মাংস পারপাস আপনারা ব্যবসা করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টসে লিখবেন, আমি অন্য কোনো একটা সময় আবার আসবে সেই প্রশ্নগুলো নিয়ে স্যারের সঙ্গে আবার একটু টাইম চেয়ে নেবো এবং স্যারের সঙ্গে এই কথাগুলো বলবো এবং সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। স্যার বসার ওখানে একটা ছবি তুলবো।